গ্রাম ঘুরঘুটিয়া, পোস্ট পলাশী, জেলা নদিয়া। শ্রী প্রদ্যোষচন্দ্র মিত্র মহাশয় সমীপেষু। আপনার কীর্তিকলাপের বিষয় অবগত হইয়া আপনার সহিত একটিবার সাক্ষাতের বাসনা জাগিয়াছে। ইহার একটি বিশেষ উদ্দেশ্যও আছে অবশ্যই, সেটি আপনি এখানে আসিলে জানিতে পারিবেন। আপনি যদি ৭৩ বৎসরের বৃদ্ধের এই অনুরোধ রক্ষা করিতে সক্ষম হন, তবে অবিলম্বে পত্র মারফত জানাইলে বাধিত হইব। ঘুরঘুটিয়া আসিতে হইলে পলাশী স্টেশনে নামিয়া ৫.৫ মাইল দক্ষিণে যাইতে হয়। শিয়ালদা হইতে একাধিক ট্রেন আছে, তন্মধ্যে ৩৬৫ আপ লালগোলা প্যাসেঞ্জার দুপুর ১টা ৫৮ ছাড়িয়া সন্ধ্যা ৬টা ১১ পলাশী পৌঁছায়। স্টেশনে আমার গাড়ি থাকিবে। আপনি রাত্রে আমারই গৃহে অবস্থান করিয়া পরদিন সকাল ১০:৩০ একই ট্রেন ধরিয়া কলকাতায় ফিরিতে পারবেন। ইতি আশীর্বাদক শ্রী কালীকিঙ্কর মজুমদার। চিঠিটা পড়ে ফেলুদাকে ফেরত দিয়ে বললাম, পলাশী মানে কি সেই যুদ্ধের পলাশী? আর কটা পলাশী আছে বলে ভাবছিস বাংলাদেশে? ফেলুদা বলল, তবে তুই যদি ভাবিস যে সেখানে এখনো অনেক ঐতিহাসিক চিহ্ন ছড়িয়ে আছে, তাহলে খুব ভুল করবি। কিচ্ছু নেই। এমনকি সিরাজউদ্দৌলার আমলে যে পলাশবন থেকে পলাশীর নাম হয়েছিল, তার একটি গাছও এখনো সেখানে বর্তমান নেই। তুমি কি যাবে? ফেলুদা চিঠিটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, বুড়ো মানুষ ডাকছে এভাবে, তাছাড়া উদ্দেশ্যটা কি সেটা জানারও একটা কৌতূহল হচ্ছে। আর সব থেকে বড় কথা, পাড়া গায়ে শীতকালের সকাল সন্ধেতে মাঠের উপর কেমন ধোঁয়া জমে থাকে দেখেছিস? গাছগুলোর গুঁড়ি আর মাথার ওপরটা খালি দেখা যায়, আর সন্ধেটা কেমন ঝপ করে নামে, আর তারপরে কনকনে ঠান্ডা। আর না, এসব কতকাল দেখিনি। তপসে দে তো একটা পোস্টকার্ড। চিঠি পৌঁছাতে ৩-৪ দিন লেগে যেতে পারে। হিসেব করেই ফেলুদা যাবার তারিখটা জানিয়েছিলেন কি কালীকিঙ্কর মজুমদারকে, আর আমরা সেই অনুযায়ী ৩৬৫ আপ লালগোলা প্যাসেঞ্জারে চেপে পলাশী পৌঁছালাম। নভেম্বর, রবিবার সন্ধ্যা ৬:৩০। ট্রেনের কামরা থেকে ধান ক্ষেতের উপর ঝপ করে সন্ধ্যানামা দেখছি। স্টেশনে যখন পৌঁছালাম তখন চারিদিকে বাতিটাতি জ্বলে গেছে, যদিও আকাশ পুরোপুরি অন্ধকার হয়নি। কালেক্টর বাবুর কাছে গিয়ে টিকিট দিয়ে বাইরে বেরিয়ে যে গাড়িটাই চোখে পড়ল, সেটাই যে মজুমদার মহাশয়ের গাড়ি তাতে কোনো সন্দেহ নেই। এরকম গাড়ি আমি কখনো দেখিনি। ফেলুদা বলল, ছেলেবেলায় এক আধটা দেখে থাকতে পারে, তবে নামটা শোনা এটুকু বলতে পারে। কাপড়ের হুডওয়ালা, অ্যাম্বাসাডারের চেয়ে ১.৫ লম্বা আমেরিকান গাড়ি, নাম হাফ মোবিল। গায়ের গাঢ় লাল রং এখানে ওখানে চটে গিয়েছে। হুডের কাপড়ে ৩ জায়গায় তলপি। তাও কেন, গাড়িটাকে দেখলে বেশ সমীয় হয়। এমন গাড়ির সঙ্গে উর্দি পরা ড্রাইভার থাকলে ভালো মানাতো। যিনি রয়েছেন তিনি পরে আছেন সাধারণ ধুতি আর সাদা শার্ট। তিনি গাড়িতে হেলান দিয়ে সিগারেট খাচ্ছিলেন। আমাদের এগিয়ে আসতে দেখে সেটা ফেলে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, মজুমদার বাড়িতে আপনারা? আগে হ্যাঁ, বলল ফেলুদা। ঘুরঘুটিয়া। আসুন। ড্রাইভার দরজা খুলে দিলেন। আমরা ৪০ বছরের পুরানো গাড়ির ভেতর ঢুকে সামনের দিকে পা ছড়িয়ে হেলান দিয়ে আরাম করে বসলাম। ড্রাইভার হ্যান্ডেল মেরে গাড়ি স্টার্ট দিয়ে ঘুরঘুটিয়ার দিকে রওনা করে দিলেন। রাস্তা ভালো নয়, গাড়ির স্প্রিংও পুরনো, তাই আরাম বেশিক্ষণ টিকল না। তবুও পলাশীর বাজার ছাড়িয়ে গাড়ি গ্রামের খোলা রাস্তায় পড়তেই চোখ আর মন একসাথে জুড়িয়ে গেল। ফেলুদা ঠিকই বলেছিল, ধানে ভরা ক্ষেতের ওপরে গাছপালায় ঘেরা ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছে, আর তারই আশেপাশে জমাট বাঁধা ধোঁয়া ছড়িয়ে বিছিয়ে আছে মেঘের মতো মাটি, মাটি থেকে ৮ থেকে ১০ হাত ওপরে। চারিদিক দেখে মনে হচ্ছিল একেই বোধহয় বলে ছবির মতো।
এরকম একটা জায়গায় যে আবার একটা পুরানো জমিদার বাড়ি থাকতে পারে সেটা বিশ্বাসই হচ্ছিল না। কিন্তু মিনিট 10 চলার পর রাস্তার দুপাশের গাছপালা দেখে বুঝতে পারলাম যে আম জাম কাঁঠাল ভরা একটা বাগানের মধ্যে দিয়ে চলেছি। তারপরেই রাস্তাটা ডান দিকে ঘুরে একটা পোড়ো মন্দির পেরোতেই সামনে দেখতে পেলাম নহবতখানা সমেত একটা শ্যাওলা ধরা প্রকাণ্ড সাদা ফটক। আমাদের গাড়িটা 3বার হর্ন দিয়ে ফটকের ভেতর ঢুকতেই সামনে বিশাল বাড়িটা বেরিয়ে পড়ল। পিছনে সন্ধ্যার আকাশ থেকে লাল টাল উবে গিয়ে এখন শুধু একটা গাঢ় বেগুনি ভাব রয়েছে। অন্ধকার বাড়িটা আকাশের সামনে যেন পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। বাড়িটার অবস্থা যে প্রায় জাদুঘরে রাখার মতো সেটা কাছে গিয়েই বুঝতে পারলাম। দেওয়ালে স্যাঁতা ধরেছে, সর্বাঙ্গে পলেস্তারা খসে গিয়ে ইঁট বেরিয়ে পড়েছে, আবার সেই ইঁটের মধ্যেও ফাটল দিয়ে গাছপালা গজিয়েছে। গাড়ি থেকে নেমে ফেলুদা প্রশ্ন করল, এদিকে ইলেকট্রিসিটি নেই বোধ হয়? আগে না, বলল ড্রাইভার। 3 বছর থেকে শুনছি আসবে আসবে, কিন্তু এখনো পর্যন্ত আসেনি। আমরা যেখানে দাঁড়িয়েছি সেখান থেকে উপরের দিকে চাইলে দোতলার অনেকগুলো ঘরের জানলা দেখা যায়, কিন্তু তার একটাতেও আলো আছে বলে মনে হলো না। ডান দিকে দূরে ঝোপে ঝাড়ের ফাঁকে একটা ছোট্ট ঘর দেখা যাচ্ছে, যাতে টিম টিম করে একটা লণ্ঠন জ্বলছে। বোধ হয় মালি বা দারোয়ান বা ওই রকমই কেউ থাকবে হয়তো ওই ঘরটাতে। মনে মনে বললাম, ফেলুদা ভালো করে খোঁজ খবর না নিয়ে এ কোথায় এসে হাজির হলো কে জানে। একটা লণ্ঠনের আলো এসে পড়ল বাড়ির সদর দরজা দিয়ে বাইরের জমিতে। তারপরেই একজন বুড়ো চাকর এসে দরজার মুখটাতে দাঁড়ালো। ইতিমধ্যে ড্রাইভার গাড়িটাকে নিয়ে বোধহয় গ্যারেজের দিকে চলে গিয়েছে। চাকরটা ভুরু কুচকে একবার আমাদের দিকে দেখে নিয়ে বলল, ভেতরে আসুন। আমরা দুজনে তার পিছন পিছন বাড়ির ভেতর ঢুকলাম। লম্বায় চওড়ায় বাড়িটা যে অনেকখানি জায়গা জুড়ে আছে সেটা বেশ বুঝতে পারছিলাম, কিন্তু আর সবই কেমন যেন ছোট ছোট। দরজাগুলো মেটে মেটে, জানালাগুলো কলকাতার যে কোনো সাধারণ বাড়ির জানলার অর্ধেক। ছাদটা প্রায় হাত দিয়েই যেন ছোঁয়া যায়। ফেলুদাকে জিজ্ঞাসা করতে বলল, 150-200 বছর আগে বাংলাদেশের জমিদার বাড়ির বেশিরভাগ নাকি এইরকমই ছিল। লম্বা বারান্দা পেরিয়ে ডান দিকে ঘুরে সিঁড়ি দিয়ে উপরে উঠতেই একটা আশ্চর্য নতুন জিনিস দেখলাম। ফেলুদা বলল, একে চাপা দরজা বলে। ডাকাতদের আটকাবার জন্য এরকম দরজা তৈরি হতো। এই দরজা বন্ধ করে খাড়া দাঁড়িয়ে থাকে না, ভাঁজ হয়ে মাথার উপরে সিলিংয়ের মতো টেরচাভাবে শুয়ে পড়ে। দরজার গায়ে যে ফুটোগুলো দেখছিস সেগুলো দিয়ে বল্লম ঢুকিয়ে ডাকাতদের খুঁচিয়ে খুঁচিয়ে তাড়ানো হতো। দরজা পেরিয়ে আবার একটা লম্বা বারান্দা, তার শেষ মাথায় কুলুঙ্গিতে একটা প্রদীপ জ্বলছে। তারই পাশে একটা দরজা দিয়ে একটা ঘরে ঢুকলাম আমরা 3 জনে। এই ঘরটা বেশ বড়, আরও বড় মনে হতো যদি এত জিনিসপত্র না থাকতো। একটা প্রকাণ্ড খাট ঘরের প্রায় অর্ধেকটা দখল করে আছে, আর তার মাথার দিকে বাঁ পাশে একটা টেবিল, তারও পাশে একটা সিন্দুক রয়েছে। এছাড়া রয়েছে চেয়ার, 3টে চেয়ার, একটা এমনি আলমারি, আর মেঝে থেকে ছাদ অবধি বইয়ে ঠাসা বাঁ পাশে একটা টেবিল, তার পাশে একটা সিন্দুক। আর এই চেয়ার ছাড়া রয়েছে খাটের ওপর কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকা একজন বৃদ্ধ ভদ্রলোক। টেবিলের উপর রাখা একটা মোমবাতির আলো তার মুখে পড়ছে, আর সেই আলোতে বুঝতে পারছি সাদা দাড়ি গোঁফের ফাঁক দিয়ে ভদ্রলোক আমাদের দিকে চেয়ে হাসছেন। বসুন, বললেন কালীকিঙ্কর মজুমদার। নাকি বসো বলবো? তুমি তো দেখছি বয়সে আমার চেয়ে অর্ধেকেরও বেশি ছোট। তুমিই বলি, কি বলো? হ্যাঁ নিশ্চয়ই,
ফেলুদা আমার কথা চিঠিতেই লিখে দিয়েছিল, এখন আলাপ করিয়ে দিল। একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের দুজনের নমস্কারেই উনি কেবল মাথা নাড়লেন। খাটের সামনে দুটো পাশাপাশি চেয়ারে বসলাম আমরা। চিঠিটা পেয়ে কৌতূহল হয়েছিল নিশ্চয়ই। ভদ্রলোক হালকা হেসে জিজ্ঞাসা করলেন, না হলে এত দূর আসি? বেশ বেশ। মজুমদার মশাই সত্যিই খুশি হয়েছেন, এটা বেশ বোঝা যাচ্ছিল। না এলে আমি দুঃখ পেতাম, মনে করতাম তুমি দাস্তিক, আর তাছাড়া তুমিও একটা পাওনা থেকে বঞ্চিত হতে। অবশ্যই জানি না এসব বই তোমার আছে কি না। ভদ্রলোকের দৃষ্টি টেবিলের দিকে ঘুরে গেল। 4টে মোটা মোটা বই রাখা রয়েছে মোমবাতির পাশেই। ফেলুদা উঠে গিয়ে বইগুলো নেড়ে চেড়ে দেখে বলল, সর্বনাশ, এ যে দেখছি সব দুষ্প্রাপ্য বই, আর প্রত্যেকটা আমার পেশা সম্পর্কে। আপনি নিজেও কি কোনো কালে? না, ভদ্রলোক হেসে বললেন, আমি নিজে কোনোদিনও গোয়েন্দাগিরি করিনি। ওটা বলতে পারো আমার যুব বয়সের একটা শখ বা হবি। আজ থেকে 52 বছর আগে আমাদের পরিবারে একটা খুন হয়েছিল। পুলিশ লাগানো হয়েছিল। ম্যালকম বলে এক সাহেব গোয়েন্দা খুনিটা ধরে দেয়। সেই ম্যালকমের সঙ্গে কথাবার্তা বলেই আমার গোয়েন্দাগিরি সম্পর্কে বেশ কৌতূহল হয়েছিল। তখনই এসব বই কিনি। সেই সঙ্গে অবশ্যই গোয়েন্দা কাহিনী পড়ারও খুব শখ হয়। এমলি গ্যাবেরিওর নাম শুনেছ? হ্যাঁ, ফরাসি লেখক, প্রথম ডিটেকটিভ উপন্যাস লেখেন। মাথা নেড়ে বললেন কালীকিঙ্কর মজুমদার। তার সব কটা বই আমার রয়েছে। আর তাছাড়া এডগার অ্যালেন পো, কোনান ডায়েল, এ তো আছেই। বই যা কিনেছি তার সবই 40 বছর বা তারও বেশি আগে। তার চেয়ে বেশি আধুনিক কিছু নেই আমার কাছে। আজকাল অবশ্যই এ লাইনের কাজ অনেক বেশি অগ্রসর হয়েছে, তাই সব নতুন বৈজ্ঞানিক উপায়ও আবিষ্কার হয়েছে। তবে তোমার বিষয়ে যেটুকু জেনেছি তাতে মনে হয় তুমি আরও সরলভাবে, প্রধানত মস্তিষ্কের উপর নির্ভর করে কাজ করছো, আর বেশ সাকসেসফুলও হয়েছ। কথাটা ঠিক বলেছি কি? আগে সাকসেসের কথা জানি না, তবে পদ্ধতি সম্বন্ধে যেটা বললেন সেটা ঠিক। সেটা জেনেই আমি তোমাকে ডেকেছি। ভদ্রলোক একটু থামলেন। ফেলুদা নিজের জায়গায় ফিরে এসেছে। মোমবাতির স্থির শিখাটার দিকে কিছুক্ষণ চেয়ে কালীকিঙ্কর বাবু বললেন, আমি যে শুধু 70-এর ওপর বয়স হয়েছে তাই নয়, আমার শরীরটাও ভালো নেই। আমি চলে গেলে এসব বইয়ের কি দশা হবে আমি জানি না। তাই ভাবলাম এই কটা যদি তোমার হাতে তুলে দিতে পারি তাহলে এগুলোর যত্ন হবে, কদর হবে। ফেলুদা অবাক হয়ে তাকের বইগুলোর দিকে দেখছিল। বলল, এই সব কি আপনার নিজের বই? কালীকিঙ্কর বাবু বললেন, বইয়ের শখ মজুমদার বংশে একমাত্র আমারই। আর নানা বিষয়ে যে উৎসাহ ছিল আমার, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। তা তো বটেই। আর্কিওলজির বই রয়েছে, আর্টের বই, বাগান সম্বন্ধে বই, ইতিহাস, জীবনী, ভ্রমণ কাহিনী, এমনকি থিয়েটারের বইও তো দেখছি। তার মধ্যে বেশ কিছু নতুন বলেও মনে হচ্ছে। এখনো বই কেনেন নাকি? তা কিনে বই কি, রাজেন বলে আমার একটি ম্যানেজার গোছের লোক আছে। তাকে মাসে 2-3 বার করে কলকাতায় যেতে হয়, তখন লিস্ট করে দিই, ওই কলেজ স্ট্রিট থেকে নিয়ে আসে। ফেলুদা টেবিলের উপর রাখা বইগুলোর দিকে চেয়ে বলল, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। কালীকিঙ্কর বাবু বললেন, বইগুলো নিজের হাতে করে তোমার হাতে তুলে দিতে পারলে আরও বেশি খুশি হতাম, কিন্তু আমার দুটো হাতই অকেজো হয়ে আছে। আমরা দুজনেই একটু অবাক হয়ে ভদ্রলোকের দিকে চাইলাম। উনি হাত দুটো কম্বলের তলায় ঢুকিয়ে রেখেছেন ঠিকই, কিন্তু সেটার যে কোনো বিশেষ কারণ আছে সেটা বুঝতে পারিনি। আর্থ্রাইটিস জানো তো, যাকে সোজা বাংলায় বলে গেঁটে বাত?
হাতের আঙুলগুলো আর ব্যবহার করতে পারি না। এখন অবশ্যই আমার ছেলে কিছুদিন হলো এখানে এসে রয়েছে, নইলে আমার চাকর গোকুলে আমাকে খাইয়ে টাইয়ে দেয়। আপনার চিঠিটা কি তাহলে আপনার ছেলে লিখেছিলেন? না, ওটা লিখেছিল রাজেন। বৈষয়িক ব্যাপারগুলো ওই দেখে। ডাক্তার ডাকার দরকার হলে গাড়ি গিয়ে নিয়ে আসে বহরমপুর থেকে। পলাশিতে ভালো ডাক্তার নেই। লক্ষ্য করছিলাম ফেলুদার দৃষ্টি মাঝে মাঝে চলে যাচ্ছে ঘরের কোনায় রাখা সিন্দুকটার দিকে। ও বলল, আপনার সিন্দুকটার একটু বিশেষত্ব আছে বলে মনে হচ্ছে। তালা চাবির ব্যবস্থা নেই দেখছি। কম্বিনেশনে খোলে বুঝি? কালীকিঙ্করবাবু হেসে বললেন, ঠিকই ধরেছ, একটা বিশেষ সংখ্যা আছে। সেই সংখ্যা অনুযায়ী নবটা ঘোরালে তবেই খোলে। এই অঞ্চলে এককালে ডাকাতদের খুব উপদ্রব ছিল, জানো তো। আমার পূর্বপুরুষের তো ডাকাতি করে জমিদার হয়েছে, তারপর আবার আমারই ডাকাতের হাতে লাঞ্ছনা ভোগ করেছি। তাই মনে হয়েছিল তালার বদলে কম্বিনেশন করলে হয়তো আরেকটু নিরাপদ হবে। কথাটা শেষ করে ভদ্রলোক ভুরু কুঁচকে কি যেন ভাবলেন। তারপর তার চাকরের নাম ধরে একটা হাঁক দিলেন। প্রায় সঙ্গে সঙ্গে বুড়ো গোকুল এসে হাজির হলো। কালীকিঙ্করবাবু বললেন, একবার খাঁচাটা আনো তো গোকুল, এদের দেখাবো। গোকুল কয়েক সেকেন্ডের মধ্যেই একটি খাঁচায় একটা টিয়া নিয়ে এসে হাজির। মোমবাতির আলোয় টিয়ার চোখ দুটো জলজল করছে। কালীকিঙ্করবাবু পাখিটার দিকে চেয়ে বললেন, বলো তো মা, ত্রিনয়ন, ত্রিনয়ন বলো তো। কিছুক্ষণ সব চুপচাপ। তারপর আশ্চর্য পরিষ্কার গলায় পাখি বলে উঠল, ত্রিনয়ন, ত্রিনয়ন, ও ত্রিনয়ন। আমি তো থ। পাখিকে এত পরিষ্কার কথা বলতে কখনো শুনিনি। কিন্তু ওইখানেই শেষ নয়, সঙ্গে আরও দুটো কথা জুড়ে দিল টিয়া। একটু চিরো। তারপর আবার পুরো কথাটা পরিষ্কার করে বলে উঠল টিয়াটাই, ত্রিনয়ন, ও ত্রিনয়ন, একটু জিরো। ফেলুদার ভুরুটা কুঁচকে গিয়েছে। বলল, ত্রিনয়নকে? কালীকিঙ্করবাবু হো হো করে হেসে উঠে বললেন, সেটি তোমাকে বলবো না, শুধু এটুকু বলবো যে যেটা বলছে সেটা হলো একটা সংকেত। তোমার কাছে 12 ঘন্টা সময় আছে। দেখো তো তুমি সংকেতটা বার করতে পারো কিনা। আমার সিন্দুকের সাথে সংকেতটার যে যোগ আছে সেটা তোমায় বলে দিলাম। ফেলুদা বলল, টিয়াকে ওটা শেখানোর পেছনে কোনো উদ্দেশ্য আছে কিনা সেটা কি জানতে পারি? নিশ্চয়ই পারো, বললেন কালীকিঙ্কর মজুমদার। বয়সের সাথে অধিকাংশ মানুষের স্মরণ শক্তি কমে আসে, সেটা জানো তো। বছর 3 আগে একদিন সকালে হঠাৎ দেখি সিন্দুকের সংকেতটা মনে আসছে না। বিশ্বাস করবে, সারাদিন চেষ্টা করেও নম্বরটা কিছুতেই মনে করতে পারিনি। শেষটায় মনে পড়েছিল, তখন মাঝরাত্রির। নম্বরটা কোথাও লিখে রাখিনি, কারণ কখন যে কার কি অভিসন্ধি হয় সেটা তো বলা যায় না। তাই মনে হয়েছিল ওটা মাথায় রাখাই ভালো। আমার ছেলে জানতো, কিন্তু সে থাকে বাইরে বাইরে। তারপর দিনই একটি টিয়া সংগ্রহ করে নম্বরটা একটা সাংকেতিক চেহারা দিয়ে পাখিটাকে পড়িয়ে দিই। এখনও মাঝে মাঝে সংকেতটা বলে ওঠে, যেমন রাধাকৃষ্ণ বা ঠাকুর ভাত দাও এগুলো বলে অন্য পাখিরা। ফেলুদা সিন্দুকটার দিকে দেখছিল। হঠাৎ ভ্রুকুটি করে চেয়ার ছেড়ে উঠে এগিয়ে এলো সেটার দিকে। তারপর ফিরে এসে টেবিলের ওপর থেকে মোমবাতিটা তুলে নিয়ে আবার গেল সিন্দুকটার দিকে। কি দেখছো ভাই? বললেন কালীকিঙ্করবাবু। তোমার ডিটেকটিভের চোখে কিছু ধরা পড়ল নাকি? ফেলুদা সিন্দুকের সামনেটা পরীক্ষা করে বলল, আপনার সিন্দুকের দরজার উপর কিঞ্চিৎ বল প্রয়োগ করা হয়েছে বলে মনে হয়। বোধহয় কেউ দরজাটা খুলতে চেষ্টা করেছিল। কালীকিঙ্করবাবু গম্ভীর হয়ে গেলেন। তুমি এ বিষয়ে নিশ্চিত? ফেলুদা মোমবাতিটা আবার টেবিলের উপর রেখে বলল,
ঝাড়পোঁছ করতে গিয়ে এই রকম যে দাগ হবে, এই ধরনের সম্ভাবনা আমার মনে হয় না। কালীকিঙ্কর বাবু একটু ভেবে বললেন, বাড়িতে লোক বলতে তো আমি, গোকুল, রাজেন, আমার ড্রাইভার মণিলাল ঠাকুর আর মালি। আমার ছেলে বিশ্বনাথ দিন 5 হলো এসেছে। ও কলকাতায় থাকে, ব্যবসা করে, আমার সঙ্গে যোগাযোগ বিশেষ নেই। এইবার এসেছে ওই যে বললাম আমার অসুখের খবর পেয়ে। গত সোমবার সকালে আমার আমবাগানের বেঞ্চিটায় বসেছিলাম, ওঠার সঙ্গে সঙ্গে চোখে অন্ধকার দেখে আবার বেঞ্চিতেই পড়ে যায়। রাজেন পলাশী থেকে বিশ্বনাথকে ফোন করে দেয়, ও পরদিনই ডাক্তার নিয়ে চলে আসে। মনে হচ্ছে একটা ছোটোখাটো হার্ট অ্যাটাক হয়ে গেল। যাই হোক, আমার এমনিতেও আর বেশি দিন নেই, সেটা আমি জানি। এই শেষ কটা দিন কি সংশয়ের মধ্যে কাটাতে হবে? আমার ঘরে ঢুকে ডাকাত আমার সিন্দুক ভাঙবে? ফেলুদা কালীকিঙ্কর বাবুকে আশ্বাস দিলেন, আমার সন্দেহ নির্ভুল নাও হতে পারে। হয়তো সিন্দুকটা যখন প্রথমে বসানো হয়েছিল তখন ঘষাটা লেগেছিল। দাগটা টাটকা না পুরানো সেই এটা মোমবাতির আলোতে ঠিক বোঝা যাচ্ছে না। কাল সকালে আবার একবার দেখব। আচ্ছা, আপনার চাকরটি বিশ্বাসী তো? গোকুল আজ প্রায় 30 বছর আছে। আর রাজেনবাবু? রাজেনও পুরানো লোক, মনে তো হয় বিশ্বাসী। তবে ব্যাপারটা কি জানো, আজ যে বিশ্বাসী কাল সে বিশ্বাসঘাতকতা যে করবে না এমন গ্যারেন্টি তো কোথাও নেই। ফেলুদা মাথা নেড়ে কথাটায় সায় দিয়ে বলল, যাই হোক, গোকুলকে বলবেন একটু দৃষ্টি রাখতে। আমার মনে হয় না চিন্তার কোনো কারণ আছে। যাক, কালীকিঙ্কর বাবুকে খানিকটা আশ্বস্ত বলে মনে হলো। আমরা উঠে পড়লাম। ভদ্রলোক বললেন, গোকুল তোমাদের ঘর দেখিয়ে দেবে। লেপ, কম্বল, তোষক, বালিশ, মশারি সব কিছুরই ব্যবস্থা আছে। বিশ্বনাথকে একটু বহরমপুরে আনতে গিয়েছে, এই ফিরল বলে। ও এলে তোমরা খাওয়া দাওয়া করে নিও। কাল সকালে যাবার আগে যদি চাও তো আমার গাড়িতে করে আশপাশটা একটু ঘুরেও দেখে নিতে পারো। যদিও দ্রষ্টব্য বলে খুব যে একটা কিছু আছে তা নয়। ফেলুদা টেবিলের ওপর থেকে বইগুলো নিয়ে এলো। গুড নাইট করার আগে কালীকিঙ্করবাবু আরেকবার হেঁয়ালির কথাটা মনে করিয়ে দিলেন, ওটার সমাধান করতে পারলে তোমাকে আমার গ্যাবেরিওর সেটটা উপহার দেব। গোকুল আমাদের সঙ্গে নিয়ে দুটো বারান্দা পেরিয়ে আমাদের ঘরটা দেখিয়ে দিল। আগে থেকেই ঘরে একটা লণ্ঠন রাখা ছিল। সুটকেস আর হ্যান্ডেলও দেখলাম ঘরের এক কোণে রাখা রয়েছে। কালীকিঙ্করবাবুর ঘরের চেয়ে এই ঘরটা ছোট হলেও জিনিসপত্র কম থাকতে হাঁটা চলার জায়গা এটাতে একটু বেশি। ফর্সা চাদর পাতা খাটের উপর বসে ফেলুদা বলল, সংকেতটা মনে পড়ছে তোপসে? এই রে, ত্রিনয়ন নামটা মনে আছে, কিন্তু সমস্ত সংকেতটা জিজ্ঞাসা করে ফেলুদা প্যাঁচে ফেলে দিল। পারলি না তো? ঝোলা থেকে আমার খাতাটি বার করে সংকেতটা লিখে ফেল। গ্যাবোরিওর বইগুলোর ওপর বেজায় লোভ হচ্ছে। খাতা পেন্সিল নিয়ে বসার পর ফেলুদা বলল, আর আমি গোটা গোটা অক্ষরে লিখে ফেললাম, ত্রিনয়ন ও ত্রিনয়ন একটু জিরো। লিখে নিজেরই মনে হলো, এ আবার কীরকম সংকেত, এর তো মাথা মুন্ডু কিছুই বোঝা যায় না। ফেলুদা এর সমাধান করবে কি করে? ফেলুদা এদিকে বিছানা ছেড়ে উঠে গিয়ে জানলা খুলে বাইরে দেখছে। জ্যোৎস্না রাত, বোধ হয় পূর্ণিমা। আমি ফেলুদার পাশে গিয়ে দাঁড়ালাম। এটা বাড়ির পিছনের দিক। ফেলুদা বলল, একটা পুকুর টুকুর গোছের কিছু আছে বলে মনে হচ্ছে ডান দিকটায়। ঘন গাছপালার ফাঁক দিয়ে দূরে জল চিকমিক করছে, সেটা আমিও দেখছি।